ভাই তাহলে আমরা নেক্সট সেশনের হ্যাঁ, দিকে চলে নেক্সটে যাই। আমরা জি ইন্টারভিউতে চলে যাই। জি ভাই, অ্যানাদার থ্যাংক ইউ। ভেরি ইন্টারেস্টিং টপিক, ইন্টারভিউ। ইন্টারভিউটা ও এখানেও মেন্টি টেন্টি আছে না? জি ভাই। আচ্ছা, গুড। আচ্ছা, এটা কি ওনারা অ্যান্সার দিয়েছে তাই তো? হ্যাঁ, ওনাদের অ্যান্সার গুলো দেখা যাচ্ছে যে ও, দেখা যাচ্ছে। কারা কি মনে করছে ইন্টারভিউটা কিরকম, আচ্ছা আচ্ছা, স্কিউরি, ডিফিকাল্ট। সুপার স্কেয়ারি, ডিফিকাল্ট, ইটস ওকে, নো প্রবলেম, প্লেস অফ পিস অফ কেক। তার মানে ডিফিকাল্ট এবং ইটস ওকের মধ্যে কম্পিটিশন বেশি, অ্যাবাভ 80% দুইটা মিলে। I'd like to request our participants আপনারা একটু মেন্টিতে গিয়ে হুম। কোশ্চেনটার অ্যান্সার করবেন। What do you feel about interview? স্টিল খুব কম্পিটিশন হচ্ছে, ইটস ওকে এবং ডিফিকাল্ট ওরা এটির মধ্যেই আছে। বাট 15% সুপার স্কেয়ারি। 100 জনের মধ্যে 15 জন মনে করে যে সুপার স্কেয়ারি। আরো আছে নাকি সার্ভে? নাই। ওকে, তার মানে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ নিয়ে একটা হলো ইটস ওকে, ওকে মানে আমি আচ্ছা ঠিক আছে। আরেকটা হলো যে আহ, একদম স্কেয়ারি, আরেকটা হলো ডিফিকাল্ট, এরকম বলছে আর কি। তার মানে কেউই আমরা কনফিডেন্স না যে ইন্টারভিউটা নিয়ে, এটা নিয়ে সবারই এটা হয়তো কি হতে পারে আপনার কি ওর নাম, লেভেল অফ কমপ্লেক্সিটি ডিফারেন্ট হতে পারে, বাট কেউই আসলে এটা আমরা খুব কমফোর্ট জোন না। কেউ হয়তো সুপার স্কেয়ারি, কেউ হয়তো ইটস ওকে। ইটস ওকে মানে আচ্ছা ঠিক আছে, আমি আমি চালিয়ে নিবো আর কি, কাইন্ড অফ একটা কিছু। আহ, এটা আসলে আপনাদের জন্য এটা ভেরি মাচ এই মুহূর্তের জন্য এটা ভেরি প্র্যাকটিক্যাল যেটা আসছে আর কি। কারণ আপনাদের স্কেয়ারি হওয়ার কথা, আপনাদের ডিফিকাল্ট হওয়ার কথা, আপনি জানেন না কারা বসে আছে, ইন্টারভিউটা আসলে কিভাবে হয়, কিভাবে কোশ্চেন করে, এটার অ্যান্সারই বা কি হবে, হোয়াট উড বি মাই বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে আমি রিলেট করব, আমার এক্সপ্রেশন কি হবে, ওনারা যদি কাউন্টার কোশ্চেন করে সেইটা আমি কিভাবে ম্যানেজ করব। সো দেয়ার আর সো মেনি এরিয়াজ আছে যেটা আসলে বোঝা মুশকিল এইরকম একটা ক্যারিয়ারের এই সময়। এইটা আপনাদের কেটে যাবে আস্তে আস্তে ওভার দ্য ইয়ার, যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবেন কাজের ক্ষেত্রে। দেখবেন যে এটা আপনারাই, এটা আপনাদের কাছে খুব ইজি মনে হবে। কিন্তু কারেন্ট সিনারিওতে যে আহ, যে রিফ্লেকশনটা দেখলাম এটাই লজিক্যাল হওয়ার কথা। কিন্তু ইফ ইউ হ্যাভ কনফিডেন্স, এবং এখানে কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে এই জবটা না হলে আমার হবে না, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা অনেক নিচে নেমে যাবে। আপনাকে এইভাবে নিজেকে গড়ে তোলা যে আপনি যে ইন্টারভিউতে যাচ্ছেন, আপনি ধরে নেন যে আপনার এই জবটা হবে না, বাট ইউ আর ট্রাইং টু গেট দ্যাট। সো ওইভাবে আপনাকে প্রিপারেশন নেওয়া, মাইন্ডসেটটাকে ওইভাবে গড়ে তোলা, যে আমি যাচ্ছি, আই উইল ট্রাই মাই বেস্ট উইথ মাই স্কিল অ্যান্ড অ্যাবিলিটি। দেন হয়তো আপনি যদি কোশ্চেন গুলো শুনেন, অ্যান্সার গুলো যদি দিতে পারেন ইনস্ট্যান্টলি, যারা একটু কুইকলি যারা গ্র্যাব করতে পারে তাদের জন্য অ্যান্সার দেওয়াটা একটু সহজ হয়। এটা হয়তো ম্যানেজমেন্ট ভ্যারি করতে পারে। কিন্তু আপনি যদি কনফিডেন্স থাকেন এবং আপনার ওই পজিশনের ডিমান্ডটা যদি আপনি ঠিক মতো ভিজুয়ালাইজ করতে পারেন, আমার মনে হয় যে আপনাদের যে স্কেয়ারি ভাবটা আছে সেটা অনেকটাই চলে যাবে। এবং আমি 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 মনে করি যে আপনাদের এই ক্ষেত্রে
মানে এইগুলি ওভারকাম করা অনেকটা ইজি হয়ে যাবে আর কি। এখন তিনটা স্টেপ আপনারা ইন্টারভিউর আগে আপনারা খেয়াল রাখবেন, মানে ডিউরিং দ্য ইন্টারভিউ। একটা হলো রিসার্চ। আমি জানি না আপনাদের এই জিনিসটা মাথায় আছে কিনা, আপনাদের হয়তো পরের দুইটা মাথায় থাকতে পারে, একটা প্রিপারেশন এবং ফেস, যে কিভাবে ফেস করবেন এবং কি কি প্রিপারেশন নেবেন। এই প্রিপারেশনের একটা পার্ট আছে কিন্তু রিসার্চ। এই রিসার্চটা আপনারা করবেন ওই অর্গানাইজেশনের ওই পজিশনের আসলে কি ধরনের মার্কেটে কাজ করে, এই অর্গানাইজেশনের বিজনেসটা কি, তারা কি কিভাবে তাদের অ্যাক্টিভিটি গুলো তারা ইয়ে করে। প্রত্যেকটা অর্গানাইজেশনে দেখবেন যে কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আপনি এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলি নিতে পারেন। হ্যাঁ, সো এই রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার মতো করে আপনার বুদ্ধি খাটিয়ে আপনার স্ট্রেংথ খাটিয়ে আপনি কিন্তু রিসার্চ গুলি করবেন। আপনি ধরে নিবেন যে এগুলি আপনাকে অ্যাডিশনাল পয়েন্ট আপনাকে দিবে। আপনাকে যদি বলা হয় ইন্টারভিউর সময় যে আপনি আমাদের অর্গানাইজেশন বা কোম্পানি সম্পর্কে কতটুকু জানেন, এই এইরকম একটা ইন্টারনেটের যুগে একটা কোম্পানি সম্পর্কে জানা কিন্তু কোনো বিষয় না। তো আপনি যদি বলেন যে না, আই ডিডন্ট টেক এনি প্রিপারেশন, আই ডোন্ট ইভেন নো ইওর বিজনেস মডেল, বা আপনারা কি বিজনেস করেন আই ডোন্ট নো, সেটা কিন্তু আহ, আপনাকে একটা ডিসঅ্যাডভান্টেজ দিবে। এই কারণে আপনার কম্পিটিটর আরেকজন যিনি আছেন সে কিন্তু এই রিসার্চটা করে যাচ্ছে। তো যখন সে অ্যান্সার গুলি দিবে তখন কিন্তু আপনি আহ, একটু পিছনে পড়ে যাবে। সো হাইলি কম্পিটিটিভ মার্কেটে আপনাকে কিন্তু নিজেকে গড়ে তুলতে হবে। এবং তারপরে আছে প্রিপারেশন, রিসার্চ রিসার্চ করলেন, এরপর একটা প্রিপারেশন নেওয়া, নট ভেরি ক্যাজুয়ালি কখনোই নিবেন না কোনো ইন্টারভিউ। হ্যাঁ, জায়গা করেছিলাম, আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই করেছিলাম, কল করেছে, আচ্ছা যাই দেখি কি হয়, নট লাইক দ্যাট। আপনি যখন অ্যাপ্লাই করেছেন, আমি যদি এটা কি বলবো মাইন্ডসেট থেকেও চিন্তা করি, তার মানে কি যে আপনি এই জবটা করার ইচ্ছা থেকে আপনি অ্যাপ্লাইটা করেছেন, এটা আমি ধরে নিচ্ছি। আর যদি মনে করেন যে না অ্যাপ্লাই করি, পাস টাস করেছি একটা কিছু, দেখি কি হয় না হয়, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে হেরে যাবেন, অন্যরা আপনার জায়গাটা নিয়ে নেবে, বিকজ দোজ পিপল কিন্তু সিরিয়াসলি দেখছে। তো আপনাকেও জিনিসটা সিরিয়াসলি নিতে হবে আর কি। সো প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, সব ধরনের প্রিপারেশন, আপনার পার্সোনালিটি, আপনার পার্সন কিভাবে কথা বলবেন এগুলি, এবং ম্যাটেরিয়াল ডকুমেন্টের প্রিপারেশন তো অবশ্যই, সবকিছু মিলে। এরপরে আপনি যাবেন হলো কিভাবে ইন্টারভিউটা ফেস করলেন। সো দিস থ্রি আপনাকে অবশ্যই মাথায় রেখে কিন্তু আগাতে হবে। তারপরে যাই রাখিয়া। আচ্ছা, রিসার্চের ক্ষেত্রে আমি কিছুটা বলেছি আর কি, ওই অর্গানাইজেশন বা কোম্পানি তারা কি ধরনের বিজনেস করে, তাদের প্রোডাক্ট কি, তাদের সার্ভিস কি, ইত্যাদি ইত্যাদি, তাদের কাস্টমার ক্লায়েন্ট বেসটা জানতে পারেন, তাদের কোন সেক্টরে তারা কাজ করে, তারা কি এমএনসি নাকি এনজিও, নাকি তারা আইসিটি সেক্টরে, না কোন সেক্টর, এটা একটু জানবেন। তাদের কোনো হিস্ট্রিটা জানার চেষ্টা করবেন, যে তারা কি কবে থেকে এরা কি শুরু করেছে, জাস্ট 5 years বিফোর, অর দে হ্যাভ ওয়ার্কড ইন দিস কান্ট্রি ফর 50 years। তো এই হিস্ট্রিটা জানবেন। সাইজ অফ দ্য অর্গানাইজেশন, কত স্টাফিং, এমপ্লয়ি কিরকম আছে, তাদের কি সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে না পার্টিকুলার একটা এরিয়াতে, তাদের মেজর কম্পিটিটর কারা, লোকেশন, ইত্যাদি ইত্যাদি। সো দিজ আর দ্য এরিয়াস দ্যাট আপনাকে একটু অ্যাডিশনালি পরিশ্রম করতে হবে। এখন পড়াশোনা করেছেন, শেষ করেছেন, পাশ করেছেন, পড়াশোনা তো নাই, তার মানে জব মার্কেটে ঢুকছেন আপনারা, একটু আর একটু কষ্ট করেন। তো এই রিসার্চ গুলো আপনারা করবেন, এগুলি মোটা দাগে আমি ইয়ে করেছি। এর বাইরেও যদি কিছু করতে পারেন, ইটস আপ টু ইউ, ওই অ্যাডিশনাল ইনফরমেশন আপনারা নিতে পারেন। নেক্সটে দেখি একটু, এগেইন আরো রিসার্চ আছে দেখতেছি। তাদের কালচার, মিশন, ভিশন দেখতে পারেন। আম, তাদের জব ডেসক্রিপশনটা নিয়ে আপনি অবশ্যই একটু দেখবেন, যে জব ডেসক্রিপশন সেটা নিয়ে যদি আপনি মনে করেন, এখন অনেকেরই হয়তো পরিচিত অনেকে আছে যারা এক্সপার্ট, তাদের সাথে কথা বলতে পারেন, যে এখানে তো লেখা আছে অনেক কিছুই, আমি তো পড়ে বুঝতে পারছি যে এটা এরকম, কিন্তু আপনি আমার মতো করে একটু বলে দেন। তো অনেকেই আছে আপনাকে হেল্প করার জন্য। তারপরে এটার স্ক্রিনিং প্রসেসটা, যারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করেছে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যে এটা কি অফলাইন হবে নাকি অনলাইন হবে, এটা রিটেন টেস্ট হবে না শুধু ভাইভা হবে, নাকি প্রেজেন্টেশন আছে, ডেট, টাইম, ভেন্যু ইত্যাদি। যদিও এগুলি ইমেলের মধ্যে আপনাকে দিয়ে দিবে,
তারপর আপনার কিউরিসিটি থেকে একটু জেনে নিন। এখন তো ম্যাপও দিয়ে দেয়, লোকেশন ম্যাপ দিয়ে দেয়, যাতে আপনাকে খুঁজতে সমস্যা না হয়, বিকজ সব জায়গায় টাইম একটা ফ্যাক্টর, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক টাইম লাগে। সো ম্যাপটা দিয়ে দিলে এটা আপনাদের জন্য সুবিধা হয় এটাকে লোকেট করার জন্য। খোঁজার জন্য যে টাইমটা লাগে ওইটা এক সময় খুব জটিল ছিল, কিছুই ছিল না। এখন তো ধরেন আপনি যাত্রাবাড়ি গিয়েও ম্যাপ দিয়ে আপনি লোকেশন খুঁজে বের করতে পারবেন। সো এই প্রিপারেশন গুলো নেওয়া, যদি কোনো কোশ্চেন থাকে রিক্রুটারকে জিজ্ঞেস করা, সেগুলো একটু করতে পারেন। রাখিয়া নেক্সটে যাই। প্রিপারেশন ফার্স্ট পয়েন্টটা দেখেন, স্টাডি দ্য পারপাস অফ দ্য রোল, জব ডেসক্রিপশন অফ দ্য পজিশন অ্যান্ড বি ফ্যামিলিয়ার উইথ সিভি। মানে তিনটা রিলেশনশিপ। আপনার এই পজিশনের পারপাসটা কি, জব ডিসক্রিপশনটা পড়ে জানার চেষ্টা করবেন। জব ডিসক্রিপশন জেনে আপনার সিভির সাথে এটাকে কিভাবে ফ্যামিলিয়ার, কিভাবে রিলেট করবেন সেটা আপনি চেষ্টা করেন আর কি। কারণ আপনি ইন্টারভিউ দিতে অনেক সময় ইন্টারভিউতে এরকম সিচুয়েশন হয়, হয়তো রিক্রুটারের কাছে সিভি থাকে না, যারা প্যানেলে থাকে সিভি থাকে, হয়তো জিজ্ঞেস করলো যে ও আচ্ছা আপনি গুড টু সি যে আপনি এরকম একটা ইয়েতে একটা রিসার্চে আপনি এনগেজ ছিলেন, তো আপনি একটু বলবেন আর একটু ডিটেল যে আসলে রিসার্চটা কি বিষয় ছিল, এটার আউটকামটা কি ছিল, এবং এটা আপনারা কেন, অবজেক্টিভটা কি ছিল, কেন করতে চেয়েছিলেন। এখন আপনি যদি ওইটা ইন ডেপথে না বলতে পারেন, এটা একটা হিউজ মাইনাস সাইন হবে আপনার জন্য। বিকজ আপনি আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে এই রিসার্চের সাথে আপনি এনগেজ, অথচ সেই রিসার্চ নিয়ে কোশ্চেন করাতে, বেসিক কোশ্চেন করাগুলিতে আপনি অ্যান্সার দিতে পারছেন না। তো যদি আপনাকে সিভিতে লিখতে হয়, তাহলে আপনাকে ওই রিসার্চ সম্পর্কে আপনাকে খুব ওয়েল প্রিপেয়ার হতে হবে, অথবা যদি আপনি না থাকেন তাহলে ওটা সিভিতে দেওয়ারই দরকার নেই। সেই ক্ষেত্রে আপনাকে যে অকওয়ার্ড সিচুয়েশনটা ইন্টারভিউ সময় হয়, সেটা আপনাকে মানে ফেস করতে হবে না আর কি। আপনি কোন একটা ফ্রেন্ড বা ভাই বোন বাসায় যারা, সেটা ড্রাই রান করতে পারেন, একটা প্র্যাকটিস করতে পারেন, স্যাম্পল কিছু কোশ্চেন হয়তো 5-10টা নিয়ে বসতে পারেন। এরকম একটা প্রিপারেশন। কিছু কমন কোশ্চেন আছে যেগুলি এখন ইসেতেও পাওয়া যায়, ইন্টারনেটেও পাওয়া যায়, সে কমন কোশ্চেন নিয়ে কথা বলতে পারেন। এবং কিছু যেমন ইন্টারভিউর শেষের দিকে একটা ইয়ে থাকে যে আপনার কোনো কিছু জানার আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, বা এমন কিছু আছে যেটা আপনার অ্যাডিশনাল ইনফরমেশন জানা দরকার। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট ইন্টারভিউ এর। সো আপনি একটু প্রিপারেশন নিয়ে থাকবেন যে এখানে আসলে কি ধরনের কোশ্চেন করা যায়। যদি এটা সাজেশন লাগে আপনারা নোট করে রাখেন, আমরা হয়তো পরবর্তীতে এটা নিয়ে আলাপ করবো আর কি কোশ্চেন অ্যান্সার সেশনে। তারপরে কিছু নেসেসারি জিনিস নিয়ে যেতে হয়, এগুলো যদিও এখন সব কম্পিউটারেই হয়, ইন্টারভিউ গুলো, রিটেন এভরিথিং, কিন্তু কয়েকটা জিনিস নিয়ে যাবেন। এটা সিভির কপি নিয়ে যেতে পারেন, আরো যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো নিয়ে যান। অনেক সময় ফিনান্সের পজিশনে অনেক ক্যালকুলেশন করতে হয়, সে ক্যালকুলেটর নিয়ে যেতে পারেন, এরকম আর কি। এটা একটা স্ট্যান্ডার্ড ইয়ে, এটা হয়তো সবার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে, বাট এটা মূল ফোকাসটা হলো যে আপনার প্রিপারেশন, যে আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন, কত অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করে প্রিপারেশনটা নিচ্ছেন। তো দিস আর দ্য ইম্পর্টেন্ট। নেক্সটে যাই। ওকে, এরপরে যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিন আপনি যাচ্ছেন, তো এটা মনে রাখবেন, অবশ্যই এটাকে আপনাকে পাঞ্চুয়ালিটিটা দেখাতে হবে। আপনার যদি 9টায় ইন্টারভিউ হয়, আচ্ছা আমি কি 5 মিনিট ব্রেক নিতে পারি? আমার এখানে আজান দিচ্ছে, তো কিছু শুনতে পারবেন না আপনারা, আমার একেবারে মসজিদটা কাছে। জাস্ট 5 মিনিটস, হ্যাঁ, আজানটা শেষ হলে আমি আবার ব্যাক করছি। শিওর দাদা। আমরা একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি। ইন দ্য মিন টাইম আমরা একটু কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। আমি আমাদের পার্টিসিপেন্টসদের আবার রিকোয়েস্ট করবো, কাইন্ডলি প্লিজ আপনারা মেন্টিতে চলে যান। এবং আমাদের স্ক্রিনে এখন একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন যে হাউ মেনি ইন্টারভিউস ইউ হ্যাভ ফেস সো ফার,
I would like to request all our participants to kindly answer these questions. আমি অলরেডি দেখতে পাচ্ছি exactly one, 23%, waiting for my first 27%. I think maximum আমাদের participants-রা এখানে freshers. Less than 10, 40, 44%. Okay, fine. The score is changing. So maximum score আমি দেখতে পাচ্ছি less than 10. তার মানে so far you have faced some of the interviews. Exactly one change হচ্ছে কখনো 25, 24, waiting for my first test 21 or 22%. Between 10 to 20 আমি দেখছি 6% and more than 22%. Oh my goodness, there are people who have faced more than 20 interviews in their life. Great. থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যান্সার। যারা এখন অ্যান্সার করেন নাই কাইন্ডলি প্লিজ মেন্টিতে গিয়ে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার করতে পারেন। আপনারা www.menti.com এ গিয়ে দেন ইউ ক্যান অ্যান্সার দিস কোশ্চেন। ইন দ্য মিন টাইম আমি একটু বলে রাখতে চাই, আমরা চ্যাট বক্সে একটি প্রশ্ন পেয়েছিলাম যে আপনারা আপনাদের ডিজায়ার্ড যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা চেঞ্জ করতে চাচ্ছেন। সো ইন দ্যাট কেস কাইন্ডলি প্লিজ মেইল করবেন ওই মেইল অ্যাড্রেসটাতে যেটাতে আপনারা এই আজকের সেশন জয়েন করার জন্য ইনভাইটেশন লিংক পেয়েছেন। সো দেন উই উইল গো অন থ্রু আউট দ্য প্রসিডিওর। সো মেইল করে আমাদেরকে জানাতে পারেন আপনি চেঞ্জ করে ঠিক কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তাছাড়াও আমি একটু বলে দিতে চাই যে আপনারা সবাই জানেন ইউ পিপল হ্যাভ জয়েন ফর দ্য সেকেন্ড সেশন, যেটা আমরা প্রফেশনাল প্রিপারেশনের উপর নিচ্ছি এবং আমাদের পরবর্তী সেশন হবে 26th of May, which is on Sunday, এবং আপনাদের নেক্সট সেশনটি হবে মিট দ্য প্রফেশনালসদের নিয়ে, যেখানে আপনারা ডিফারেন্ট ফিল্ডের প্রফেশনালসদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবেন। সেম টাইমেই আমাদের নেক্সট সেশনটা হবে অন সানডে 26th of May. I would suggest all of you to join the next sessions also. অনেকে বলছিলেন যে এই সেশনগুলো জয়েন করার জন্য আপনারা কোনো সার্টিফিকেট পাবেন কিনা। অফ কোর্স ইউ উইল গেট the certificate of participations. So I suggest all of you to join. আমি দেখতে পাচ্ছি ইউটিউবে almost 330 up people are watching us, and also here প্রায় almost 150 people are here. So যারাই আমাদেরকে জুমে জয়েন করেছেন এবং ইউটিউব স্ট্রিমিং এ দেখছেন, আমি সবাইকেই বলবো যে আপনারা যারা পার্টিসিপেট করেছেন আমাদের থ্রু জুম অ্যান্ড অলসো ইউটিউব, আপনারা সবাই পরবর্তীতে যারা আমাদের অনলাইন সেশনটা অনলাইন কোশ্চেন অ্যান্সার সেশন জয়েন করার পরে দেন আমাদের অন ডে অ্যাক্টিভিটিসে আসতে পারবেন, তাদের জন্য এটার পার্টিসিপেশনের জন্য একটা সার্টিফিকেট থাকবে। ওকে রাখি, আমি আবার ব্যাক করেছি। আমি কি স্টার্ট করবো আবার? হ্যাঁ জি ভাই, শুরু করতে পারেন। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। সরি আমার একটু জাস্ট 5 মিনিটস ইন্টারাপশনের জন্য আমি আবার ওই জায়গাটা ফিরে যাই। সো এটা পাংচুয়ালিটিটা রাখবেন, এবং রিসেপশনে গিয়ে প্রত্যেকটা অফিসেরই একটা হয়তো রিসেপশন থাকে, সেখানে গিয়ে খুব সুন্দর ফার্মলি জিনিসটাকে গ্রিট করা। প্রথমে দেখবেন ওইখানে কিছু ফর্ম টর্ম কাগজপত্র দেওয়া থাকবে, থাকার সম্ভাবনা আপনার অ্যাটেন্ডেন্স বা যদি কোনো ফর্ম তারা ফিল আপ করতে বলে সেগুলি করবেন। মোট কথা ওনাদের কিছু প্রসিডিউর থাকে, সেই প্রসিডিউর গুলো প্রপারলি ফলো করা আর কি। তারপরে পজিটিভ থাকা, আমি যেটা বললাম কনফিডেন্ট থাকা, আপনার যাতে খুব প্রফেশনাল লুকিং হয়। আমরা অনেক সময় ক্যাজুয়ালি চলে যাই, একেবারেই কোনো কিছু খেয়াল না করে খুব ক্যাজুয়ালি নেই। সো একটু প্রিপারেশন নেওয়া, একটু নিজে নিজে
মেমোরাইজ করা জব ডিসক্রিপশনটা কি ছিল, হয়তো যদি সাথে থাকে কপি একটু দেখলেন, বা আগের 2 দিন যেসব প্রিপারেশন নিয়েছেন সেগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করলেন। এই তো আর কি। বডি ল্যাঙ্গুয়েজটা খুব পজিটিভ রাখবেন। নেক্সটে যায় রাখি। ওকে, ওইটা গেল বিফোর। এখন ডিউরিং এ আসে, ইন্টারভিউতে যখন ঢুকবেন তখন একটা গ্রিটিং করতে হয়, গুড মর্নিং, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম, যেটাই হোক আর কি। এটা একটা নর্মাল আমাদের কি বলবো যে জেস্টার। একটা স্মাইল। আমরা অনেক সময় এমনও ক্যান্ডিডেট অনেক সময় দেখি আমরা একেবারেই মন খারাপ করে ঢুকে, একেবারেই বোঝাই যাচ্ছে যে প্রথমে সে একদম নার্ভাস হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে সে আসলে কনফিডেন্স লেভেলটা তার ভেরি লো, বোঝাই যাচ্ছে। সো ওরকম না, খুব একটা ফার্ম একটা হ্যান্ডশেক, খুব সুন্দর একটা হাসি দিয়ে বসা, খুব যে চেয়ারটা আপনার জন্য বরাদ্দ করা আছে সেখানে খুব সুন্দর করে বসা, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজটা যাতে খুব পজিটিভ হয়। তারপরে আই কন্ট্যাক্টটা খুব জরুরি। এখানে আমরা আসলে অনেক অনেক ক্ষেত্রেই দেখি যে কোশ্চেনটা হয়তো করলাম আমি, উনি হয়তো আমার দিকে তাকিয়েই হয়তো অ্যান্সার দিচ্ছে না, উনি অ্যান্সারটা দিচ্ছেন আরেক দিকে তাকিয়ে। সো এটা না করা, যাতে আপনার আই কন্ট্যাক্টটা খুব জরুরি সেই ক্ষেত্রে। তারপরে আপনার আরেকটা আমরা কমন মিস্টেক করে থাকি এরকম সময়ে, যে আমাদের সেল ফোনটা এটা আমরা কোনো রকম ভাইব্রেশন অথবা সাইলেন্ট মোডে রাখি না। ইন্টারভিউ সময় এটা কল চলে আসে, মেসেজ চলে আসলে এটা আপনার ডিসরাপশন হয়, মেন্টালি আপনাকে ইয়ে করবে তখন। সো এটাকে কমপ্লিটলি আউট অফ আওয়ার ইওর মেমোরি করে দিবেন এই ফর 30-40 মিনিটস। আপনাকে এটা সরাই ফেলবেন, ধরে নিবেন আপনার কাছে কোনো মোবাইল নাই। তারপরে আমরা অনেক সময় ইন্টারভিউ টেবিল চেয়ারের মধ্যে যখন বসি আমাদের হাত নাড়াচাড়া করে, এইটা সামটাইমস কিন্তু এটা ম্যাটার করে যে আপনি কিভাবে নাড়া করেন। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিতে পারি তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ক্যান্ডিডেট উনি একটা রিস্ট ওয়াচ পরেছিল, সেই রিস্ট ওয়াচটা ছিল আপনার ইয়ের স্ট্র্যাপ না, লেদারের স্ট্র্যাপ ছিল না, ওইটা স্টেনলেস স্টিলের একটা ইয়ে ছিল আর কি। তো ওনার হাত নাড়াচ্ছে, যতবারই উনি টেবিলের উপরে হাতটা রাখছে ততবারই শব্দ হচ্ছে, ভেরি ন্যাচারাল শব্দ হচ্ছে বারবার, এবং উনি হয়তো খুব ফ্রিকুয়েন্টলি নাড়াচ্ছে, খুব ফ্রিকুয়েন্টলি শব্দ হচ্ছে। তো এটা কিন্তু উনি বুঝতে পারছেন না যে এরকম হচ্ছে। জাস্ট এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখা আর কি। যদি এরকম হয় আপনি হয়তো ঘড়িটা খুলে রাখলেন বা অন্য একটা ঘড়ি পরে গেলেন, অথবা যাতে আপনার হাত নাড়ানোটা এমন ভাবে হয় ওই সাউন্ডটা থেকে যাতে দূরে রাখতে পারেন। তারপরে আপনার যখন প্রশ্ন করবে তখন খুব কেয়ারফুলি প্রশ্নগুলি শুনবেন আপনারা। এটা আপনাকে খুব হেল্প করবে। আহ, কারণ হলো যে অনেক সময় আমরা প্রশ্নের মধ্যেও আমরা হয়তো ইন্টারাপ্ট করে ফেলি। লিসেনিং স্কিলটা এখানে খুব জরুরি। আমি জানি না এটাকে আপনারা কতটুকু গুরুত্ব দেন। আমরা ফ্রেন্ডদের মাঝে, ফ্যামিলিতে অনেক সময় যখন কথা বলি তখন কিন্তু আমরা বাঙালি হিসাবে শোনার চেয়ে বলার ইয়েটা, আমাদের টেন্ডেন্সিটা অনেক বেশি। এখন প্রফেশনালি ঢুকছেন আপনারা, দিস ইজ ওয়ান অফ দ্য কোর স্কিল। এটা কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে এটাকে আয়ত্ত করতে হবে, লিসেনিং স্কিলটা। যদি কেউ কখনো বলে তাদেরকে আগে বলতে দেন, তারপর আপনার পয়েন্ট থাকলে আপনি আপনারটা বলবেন। দিস ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি একটু মাথায় রাখবেন। ছোট ছোট জিনিস, বাট সবকিছু মিলিয়ে একটা কম্প্যাক্ট প্যাকেজের মধ্যে কিন্তু আপনি থাকবেন আর কি। কোনোটাই কিন্তু আপনাকে আহ গুরুত্বহীন ভাবার সুযোগ খুব কম। এরপরে যাই আর একটু, ইন্টারভিউটা যখন ফেস করছেন আপনার একটা ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আমরা একটু কথা বলি এখানে। একটু হয়তো 2-4 মিনিট টাইম লাগবে। আপনাকে ইন্ট্রোডাকশনের কথা বলবে, একটা ভেরি কমন, মানে এটা একদম কোশ্চেন সবাই জানে, যে প্লিজ টেল আস ইউর সেলফ, হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট, ইত্যাদি ইত্যাদি। তো ইন্ট্রোডাকশনের সময় আপনি খুব বেসিক ইন্ট্রোডাকশন, যেটা যেমন ইন্টারভিউ শুরুর আগে একটা ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে কোশ্চেনের ইন্ট্রোডাকশন। ধরেন ইন্টারভিউ প্যানেলে যারা আছে 3-4 জন, তারা বললো হ্যাঁ আমি অমুক, আমি অমুক পজিশনে কাজ করি, আরেকজন বললো আমি অমুক, আমি। তো আপনিও আপনার খুব স্মল একটা ইন্টারভিউ দিয়ে দিতে পারেন যে আমার নাম অমুক, আমি এই অর্গানাইজেশনে কাজ করি, বা আমি জাস্ট আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই গ্রাজুয়েশন ফ্রম দিস সাবজেক্ট ফ্রম দিস ইউনিভার্সিটি অন এই ইয়ারে, বাস এইটুকু। তারপরে যদি আরো যদি ইনডেপথ কোশ্চেন আসে সেখানে তুমি কেন নিজেকে কম্পিটেন্ট মনে করছো, আমরা তোমাকে কেন সিলেক্ট করবে এই পজিশনে,
তোমার কি কি স্কিল এবং কোয়ালিফিকেশন আছে যেটা তোমাকে এই পজিশনের জন্য ফিট করবে, তোমাকে হায়ার করলে অর্গানাইজেশন কিভাবে বেনিফিটেড হবে, এই অর্গানাইজেশন সম্পর্কে কতটুকু জানো। হ্যাঁ, এবং আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, ওই মুহূর্তে যদি কোনো জবে থাকেন, হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার এই জবটা কেন ছেড়ে দিতে চাচ্ছেন। সো দিজ আর দ্য কমন কোশ্চেন। এখানে যদি আপনাদের কোনো কিছু থাকে জানার জন্য, আমরা হয়তো এন্ড অফ দ্য সেশনে আমরা হয়তো চেষ্টা করবো, আপনি নোট করে রাখেন, আমি চেষ্টা করবো জিনিসটাকে কভার করার জন্য। তার আগে আমরা একটু গো থ্রু করি, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার নিব। ডেফিনেটলি ইউ হ্যাভ কোশ্চেন্স। রাকে একটু ভিতরে যায় আবার। আচ্ছা, ঠিক একই জিনিস। আহ, আপনাকে যদি আপনার কারেন্ট পজিশনে বা কারেন্ট ইয়েতে যদি বলা হয় যে কি কি ধরনের রেসপন্সিবিলিটি আপনার আছে, আপনি টাস্ক প্রায়োরিটি করেন কিভাবে, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন, আপনি কখন ফ্রাস্ট্রেটেড ফিল করেন, তারপরে এই পজিশনে কোন পার্টটা মনে করেন যে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন, আহ, ইত্যাদি ইত্যাদি। দেয়ার আর সেভারাল কোশ্চেন্স তারা জিজ্ঞেস করবে। আপনাদের জেনারেশনের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এরকম হান্ড্রেডস অফ কোশ্চেন কিন্তু আপনার এখনো অনলাইনে অ্যাভেলেবল। আপনি ওখান থেকে পিক করতে পারেন। 10টা পিক করলেন, পিক করে আপনি এগুলো প্রিপারেশন নিলেন, আজকে নিলেন, আবার আরেক পরীক্ষার জন্য আবার আরেকটা নিলেন, আরেক ইন্টারভিউর জন্য নিলেন। এইভাবে ধীরে ধীরে আপনি তখন নিজের মতো করে কাস্টমাইজ করে একটা একই কোশ্চেনের অ্যান্সারটা হয়তো খুব সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন। বাট ইউ হ্যাভ টু গেট ইউর প্রিপারেশন। ওকে রাকিয়া, নেক্সট স্লাইডে যাই। frequently asked me যে what do you want from this organization, তারপরে তোমার ফিউচার ক্যারিয়ার গোল কি, এটা আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিউচারে কি হতে চাও, কি সমাচার, তখন আপনি চেষ্টা করবেন। ধরেন এই পজিশনে যদি আমি ধরি, এটা আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এটা খুব অ্যাট্রাকটিভ ইয়ে মনে হয়েছে অ্যাজ এ ফ্রেশার আমাদের কাছে, যে 1 বছরের একটা ইন্টার্নশিপ অপরচুনিটি, যেখানে নট অনলি ইন্টার্নশিপ, এখানে আমাদের গ্রুমিং এরও অনেক ধরনের অপরচুনিটি থাকবে, যে গ্রুমিং এর মাধ্যমে আমি যে ক্যারিয়ারটা ফোকাস করেছি আফটার 4-5 ইয়ার্স, যে এই ধরনের স্কিল সেট নিয়ে আমি এই ধরনের পজিশনে কাজ করবো, সো এটা আমাকে অনেক হেল্প করবে ওইখানে যাওয়ার জন্য। তো এইভাবে রিলেট করবেন আপনার গোলের সাথে, এই পজিশনের রেসপন্সিবিলিটি, ডিমান্ড রিলেট করলে তখন আপনার জন্য রিক্রুটার যারা আছেন ওনার জন্য সুবিধা হবে আপনাকে জাজ করার জন্য, এবং এটা আপনার ভ্যালু অ্যাড করবে। এগুলো কিছু ট্রিকি থাকে, নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে কিনা যা জিজ্ঞেস করে অনেক সময়। স্ট্রেংথ উইকনেসটা খুব ভালো করে বলবেন। আহ, এমন স্ট্রেংথ বলবেন না যেটা আবার যদি ওনারা কাউন্টার কোশ্চেন করে, সেই স্ট্রেংথটা যদি আপনি আবার হাইলাইট করতে না পারেন, ইট উইল বি এ বুমেরাং। উইকনেসটা আপনারা একটু ঘুরিয়ে বলতে পারেন, যে আমার হয়তো এই দিকের এই স্কিলটাকে আমার উইকনেস, আমি আমি ভাবি যে আমাকে হয়তো এই এই কম্পিটিটিভ সময়ে আমাকে ডেভেলপ করতে গেলে আমার এই উইকনেস গুলাকে ওভারকাম করা দরকার। ইম্পর্টেন্ট হলো যে তখন আপনি স্টেপ নিতে পারেন, যে আমি এই উইকনেসটাকে কাটানোর জন্য দিজ আর দ্য স্টেপস আই হ্যাভ অলরেডি টেকেন। আমি একটা উদাহরণ দিই। একটা ইন্টারভিউতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এইরকম, যে কোন এরিয়াটা, আমরা অবশ্য উইকনেস বলি না, আপনার বলি যে এমন কোন এরিয়া আছে যেটা আপনার ডেভেলপ করার প্রয়োজন আছে। তো উনি বললো যে আমার ইংলিশ, স্পোকেন ইংলিশ স্কিলটা আমি আরো ডেভেলপ করতে চাই। গুড, ভেরি গুড। হতেই পারে ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা এটা ডেভেলপ করতে চাই। আমি বুঝতে পারছি যে আমার ক্যারিয়ারে ফার্দার গ্রোথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যখন ওনাকে কাউন্টার কোশ্চেন করা হলো যে আপনি, ওকে ভেরি গুড, আপনি কখন আইডেন্টিফাই করলেন যে এইটা আপনার ইয়ে করা দরকার, ডেভেলপ করা দরকার? তো বললাম যে এই তো 2-3 বছর আগে আমার কাছে মনে হয়েছে তখন। ভেরি গুড। এই 2 বছর 3 বছরে আপনি এমন কি স্টেপ নিয়েছেন যেটা আসলে আপনার এই ইমপ্রুভমেন্টে কাজে লেগেছে? এই কোশ্চেন যখন করা হয়েছে তখন আর সে কিছু বলতে পারে না, আসলে সে কোনো স্টেপই নেয় না, এবং এটা তো আসলে তার উইকনেসও না, বা হলেও সে আসলে জাস্ট বলার জন্য বলেছে। সো প্লিজ এইসব ইয়ে থেকে একটু দূরে থাকবেন। যদি মনে করেন যে হ্যাঁ আপনার উইকনেস এটা আছে, ভেরি গুড, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সেটাকে ইমপ্রুভ করার জন্য, সেটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য, এটাকে ওভারকাম করার জন্য আপনার স্টেপ গুলো বলে দিবেন, যে হ্যাঁ আমি একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়েছি,
আমি এটার জন্য এইরকম একটা অনলাইন ইস্যুর সাথে আছি, এটা করছি, সো দেয়ার আর মাল্টিপল অ্যাকশনস দ্যাট আই হ্যাভ টেকেন, এরকম রিলেট করবেন আর কি। স্যালারি নিয়ে তো বলেছি, এক্সপেক্টেড স্যালারি প্রথমেই বলে নিয়েছি আর কি, সো ওইটা নিশ্চয়ই কভার হয়ে গেছে। এরপরে কি আসে? ওকে, নেক্সট স্লাইডটাতে যাই। আস্কিং কোশ্চেন, যেটা আমি বলছিলাম যে এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে একটু খেয়াল রাখবেন যে রিলেভেন্ট কোশ্চেন গুলো জিজ্ঞেস করা, ওই পজিশনের রিলেটেড। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন এখানে আমার ক্যারিয়ারের আসলে পাথটা কিরকম, আমি যদি ফার্দার ডেভেলপ করতে চাই এই অর্গানাইজেশনে, তাহলে এটা আমাকে ক্যারিয়ারে কতটুকু স্কোপ আছে এখানে এটা করার জন্য। এমন কোশ্চেন করবে যেটা আপনার নলেজ এবং স্কিলটা যাতে একটু হাইলাইটেড হয়। জিজ্ঞেস করতে পারেন এটা স্ট্রাকচার কিরকম, এটা ডিউরেশন কতটুকু, ফার্দার গ্রোথের অপরচুনিটি কিরকম, আপনাদের লেভেলে ইটস ফাইন। কিন্তু যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করবেন না, আপনি হয়তো জিজ্ঞেস করেন আমার ইন্টারভিউটা কেমন হলো। হ্যাঁ, তারপরে আপনি অনেকে জিজ্ঞেস করে এই ইন্টারভিউতে কি সব সিলেকশন হয়ে যাবে কিনা, আপনাদের প্রমোশন পলিসি কি, আপনাদের ফেস্টিভ্যাল বোনাস আছে কিনা, অর এনি নেগেটিভ কোশ্চেন। এগুলি কিন্তু আপনার কোনো ভ্যালু আউট করবে না, এগুলো জেনে আপনার কোনো লাভ নাই ওই মুহূর্তে। এগুলো আপনি তখনই জানবেন যখন এই ইন্টারভিউর পরে আরেকটা কল পাবেন। তখন আপনার জানতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো ইন্টারভিউতে কথা হয় না, এই কোশ্চেন গুলোর কোনো আমাকে যদি অ্যান্সার করেন খুব ভালো হয়। আর যারা গুড অর্গানাইজেশন তারা সবকিছু আপনাকে আগেই বলে দিবে, সো দিজ আর দা আওয়ার পলিসি উই হ্যাভ। কিন্তু ইন্টারভিউতে, ডিউরিং দ্য ইন্টারভিউ এই ধরনের কোশ্চেন গুলি করা থেকে বিরত থাকবে। নেক্সটে যাই। ওকে, কমন মিস্টেকস, কোনো প্রিপারেশন না নিয়ে যাওয়া, ইমপ্রপার ড্রেস আপ, মেকআপস, অনেকে খুব জুয়েলারি ইউজ করে, অনেকে খুব এমন কালারের একটা শার্ট ইউজ করে, গলায় চেইন ইউজ করে, বিভিন্ন রকম। সেইটা আসলে কোনো লাভ হয় না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন জিজ্ঞেস করে, অ্যাগ্রেসিভনেস থাকে অনেকের। হ্যাঁ, অ্যাগ্রেসিভনেস, যদি কোশ্চেনের পর কোশ্চেন কাউন্টার কোশ্চেন থাকে তখন তার ফেস দেখে বোঝা যায় যে সে একটু ইয়ে হচ্ছে, মানে বিরক্ত হচ্ছে আর কি। এটা রাখবে না যতই করুক, এটাও ওয়ান কাইন্ড অফ টেস্ট আপনার সাইকোলজি টেস্ট করার জন্য যে আপনি বিরক্ত হন কিনা। আপনাকে হয়তো টেস্ট করে যে আপনি কখন কি ধরনের অ্যাটিটিউড শো করেন। লেট করবেন না প্লিজ, অবশ্যই আপনারা টাইমলি সবকিছু করবেন। যদি আপনাকে বলা হয় যে আগামীকাল আমাদের একটা ইমেল করে দিবেন, ইউ মাস্ট ডু দ্যাট টুমরো, কোনোভাবেই লেট করবেন না এগুলি। ইন্টারভিউর সময় সাবজেক্ট ম্যাটার বাইরে কোনো কিছু না করাই ভালো। অনেকে তার পার্সোনাল ইনফরমেশনের কথা বলতে চায়, বিভিন্ন রকম আলোচনায় চলে আসে, ডোন্ট ডু দ্যাট। এবং আপনি যখন অ্যান্সার করবেন তখন যাতে খুব ইয়ে না হয়, এলাবোরেট করে না দেন, একটা পর্যায়ে এসে আপনার অ্যান্সারটাকে ক্লোজ করে দিবেন। হয়তো বললেন 30 সেকেন্ডস 1 মিনিট, দ্যাটস ইট, আপনি অ্যান্সারটা ক্লোজ করে দিবেন, বলতেই থাকবেন না। একটা পর্যায়ে হয় এরকম, আপনি যদি কন্টিনিউ করতেই থাকেন, বলতেই থাকেন, তখন দুটা জিনিস হয়, একটা হয় যে ইররেলেভেন্ট কথাগুলি চলে আসে, সেকেন্ডটা হলো ইন্টারভিউয়ার যারা আছে তারা কনসেন্ট্রেশন লুজ করে ফেলে এবং আপনাকে ইন্টারাপ্ট করে ফেলবে তারা। তখন কিন্তু আপনি সাইকোলজিক্যালি ডাউন হয়ে যাবেন, আপনার হয়তো তখন মনে হবে হ্যাঁ আমি মনে হয় ঠিক করি নাই, পরের কোশ্চেন গুলো আপনি ঠিক মতো অ্যান্সার করতে পারবেন না। নেক্সটে যাই। আচ্ছা, তারপরে ইন্টারভিউ শেষে একটু ফার্ম হ্যান্ডশেক করলেন বা তাদের থ্যাংক ইউ দিলেন, এবং প্রপারলি এক্সিট করার পরে কি কি কোশ্চেন করেছে এগুলো একটু নোট ডাউন করে রাখেন বাসায় এসে, এবং একটা ফাইল মেনটেন করেন। এই এই কোশ্চেন গুলাই আপনাকে পরবর্তী আরো ইন্টারভিউর জন্য আপনাকে হেল্প করবে। আমরা খুবই উড়িয়ে দেই বিষয়গুলা, হ্যাঁ ইন্টারভিউ দিয়েছি হয়ে গেছে দরকার নাই। No, আপনি যেহেতু জব মার্কেটে আসছেন, আরো কম্পিটেন্ট পিপলের সাথে কম্পিট করছেন, সো ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। নেক্সটে যাই। ইন্টারভিউরা কি দেখে, ভেরি গুড একটা স্লাইড। আপনার স্মার্টনেসটা দেবে, স্মার্টনেসের সংজ্ঞায় আর না গেলাম, আপনারা জানেন। আপনার কনফিডেন্স লেভেলটা দেখবে, কিভাবে আপনি কথা বলেন, আপনার অ্যাটিটিউডটা দেখবে, এই অর্গানাইজেশনের প্রতি আপনার প্যাশনটা কতটুকু, সাবজেক্ট ম্যাটারে আপনার নলেজ কতটুকু,
এবং আপনি এই পজিশনের আপনার সাস্টেনেবিলিটি যেটা, যে এটা ইয়েরা বুঝতে পারে যে আসলে তাকে রিটেন করা কতটুকু সহজ বা সহজ না। সো দিজ আর দ্য এরিয়াস দ্যাট আপনার অ্যান্সারের মধ্যে থেকে ওনারা বুঝতে পারবে, আপনার অ্যাটিটিউড বুঝবে, আপনার কমিউনিকেশন স্কিল বুঝতে পারবে, আপনি কতটুকু কনফিডেন্স সেটা বুঝতে পারবেন, যে জব ডিসক্রিপশনটা আছে তার নলেজ লেভেলটা কতটুকু। এটা একজন ফ্রেশার হিসাবে আপনাদের জন্য একটু কঠিন, একটু কঠিন, বাট এত কঠিন না যে যেটা আপনারা মেনটেন করতে পারবেন না। একটু যদি সিরিয়াস হন, একটু যদি কনসেন্ট্রেশন নিয়ে যদি এগিয়ে যান, এই প্রিপারেশন গুলি নেন, আমার ধারণা যে আপনারা আগামী 2-4 বছরের মধ্যে খুব ভালো ভালো পজিশনে চলে যেতে পারবেন। আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে আসছি না? রিটেন টেস্ট হয়, এটা সব বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এখন। সো রিটেন টেস্টের সময় এই জিনিসগুলা খেয়াল রাখবেন। রিটেনে সেই হয়তো 4-5টা কোশ্চেন থাকলো, আপনাদের হয়তো টাইপ করতে হবে এখন কম্পিউটারে, কিন্তু এটা স্লাইডটা করা হয়েছে সব লেভেলের জন্যই। তো সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া দরকার। যিনি আসছে আপনাকে সাপোর্ট দিচ্ছে, যিনি এইচআর থেকে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে ওনার কাছ থেকে ক্লারিফাই হয়ে নেবেন, ফাইলটা কোথায় সেভ করবেন, তারপরে আপনার কি কি ফরম্যাটে সেভ করবেন, এগুলো একটু জেনে নেবেন। আর স্পেলিং মিস্টেক গুলা খেয়াল করেন একটু। হয়তো এখন দিয়ে দেয় স্পেলিং সাজেশন, কিন্তু অনেক ক্ষেত্রে স্পেলিং সাজেশনও কিন্তু আপনার সেন্টেন্সের সাথে মিলে না। তো সেটা একটু খেয়াল করেন জিনিসগুলা, এবং ক্লিয়ার অ্যান্সার দিয়ে অনেক সময় কোশ্চেন করা হলো যে আচ্ছা এরকম সিচুয়েশনে আপনার কি মনে হয় যে তাহলে 5টা বুলেট পয়েন্ট আমাদেরকে একটু বলেন। আপনাকে বলাই হলো যে 5টা বুলেট পয়েন্ট আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আপনি 1 পাতা টাইপ করে ফেললেন, সেটা কিন্তু আপনার বুদ্ধিমানের মতো অ্যান্সার হবে না। ওরা চাচ্ছে আপনাকে বুলেট পয়েন্টে লেখার জন্য, আপনি বুলেট পয়েন্টে দিয়ে দেন। এই তো মোটামুটি এইরকমই আর কি। ইনস্ট্রাকশন গুলি কেয়ারফুলি যখন বলবে আপনাকে রিটার্নে অ্যাপিয়ার করার জন্য, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে, কাউন্টার কোশ্চেন করে আপনি একটু ক্লারিফাই হয়ে নেবেন। এবং সেভ করার সময় যেহেতু আরো অনেকেই ইন্টারভিউ দিচ্ছে, সেভ করার সময় কি নামে সেভ করবেন, আপনার নামে করবেন না কি করবেন, ইনস্ট্রাকশন গুলি জেনে নিন আর কি। ওকে। অনলাইন, এটা আরেকটা ইম্পর্টেন্ট। এখন অনলাইনেও ইন্টারভিউ হয়, ফেস টু ফেস ইন্টারভিউ, যেটা ওরাল ইন্টারভিউ হয়, রিটেনও হয়। তো অনলাইন ইন্টারভিউ দেওয়ার আগে আমি ওরালটাই বলি, প্রিপারেশন গুলি নেবেন। যেমন আপনার ল্যাপটপ বা মোবাইল যেটা দিয়ে আপনি কানেক্ট করছেন না কেন, সেইটা আপনি কিন্তু প্রপার অবস্থায় আছে কিনা 1-2 দিন আগে থেকে চেক করবেন। ব্যাকআপ ইন্টারনেট কানেকশনটা নিয়ে নেবেন। আমি আজকের এই মিটিংটার আগে আমার বাসার ওয়াইফাই মাঝে মাঝে ঝামেলা করে, আমি বাসা থেকে কানেক্ট করেছি। সো আমি কিন্তু আরেকটা উম আরেকটা সোর্স থেকে কানেক্ট করেছি আর কি, ইয়ে থেকে, আপনার হটস্পট দিয়ে। সো সেই ক্ষেত্রে আমি আমি জানি যে এখানে আমার ওয়াইফাই করলে মাঝখানে ডিস্টার্বটা হবে। সো সেইটা আমি অ্যাভয়েড করার জন্য এটা করেছি। সো ইউ অলসো টেক দ্যাট ইনিশিয়েটিভ। এরকম আপনার ইন্টারভিউর সময় আপনার যদি ল্যাপটপ ওপেন হতে টাইম লাগে, ইন্টারনেটে যদি ইন্টারাপশন হয়, একদমই এটা ব্লান্ডার হয়ে যাবে তখন। টেকনোলজিটা টেস্ট করেন, আপনার আগের দিন টেস্ট করেন, ইন্টারভিউর 1 ঘন্টা আগে টেস্ট করেন যে এটা ভয়েসটা ঠিক মতো হচ্ছে কিনা, ভিডিওটা ঠিক হচ্ছে কিনা, আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা। আপনি এমন একটা ব্যাকগ্রাউন্ডে বসে ইন্টারভিউ দিচ্ছেন, সেটা ইট ডাজন্ট লুক গুড। সো সেটা একটু খেয়াল রাখা, হ্যাঁ, আপনাকে যাতে খুব প্রফেশনালি লাগে। তারপরে আমরা অনেক সময় এমন একটা জায়গায় বসে ইন্টারভিউ দেই, হয়তো জানালার পাশে রোড, গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, তার হর্ন বাজছে, শব্দ হচ্ছে, সেগুলো একটু খেয়াল রাখা আর কি, যতটুকু সম্ভব এগুলো একটু মনে রাখবেন। আই কন্ট্যাক্টটা রাখবেন, পার্টিকুলারলি মানে আপনার টেকনোলজিক্যাল যে ইন্টারাকশন গুলো হয়, এগুলো একটু খেয়াল রাখবেন অনলাইন ইন্টারভিউতে। কারণ এতে আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, আপনি ভালো প্রিপারেশন নিলেও ভালো ইন্টারভিউ দিতে পারবেন না, বিকজ অফ আপনাকে এই ল্যাপটপ ঠিক করতে হবে, কানেকশন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এটাতে আপনার ইয়ে চলে যাবে। রাখিয়া নেক্সটে যাই। ও থ্যাংক ইউ, বেস্ট অফ লাক টু অল অফ ইউ। আমি মোটামুটি চেষ্টা করেছি কভার করার জন্য, সো আপনাদের ক্যারিয়ারের যা শুরুতে এগুলো বেসিক কিছু ইনফরমেশন, বেসিক কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যেটা হয়তো অনেক সময় আপনারা অনেক জায়গা থেকে নাও পেতে পারেন।
এটা আমাদের এই গ্রুমিং এর একটা পার্ট। আপনাদেরকে আগামী নেক্সট 1 বছরের জন্য যেটা করা হবে, সো এটা আপনাদেরকে হেল্প করবে হয়তো পরবর্তীতে নিজেকে আরো গ্রো করার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল বি ভেরি হ্যাপি যদি রাখি আপনি কোশ্চেন জি অ্যান্সার পার্টে কোশ্চেন গুলি যদি থাকে আমি একটু জি কভার ভাই, করবো। আমরা কিছু কোশ্চেন পেয়েছি, আমি একটু হ্যাঁ, আপনাকে আস্ক করতে চাই। Will খুব কমন practice একটা combat কোশ্চেন, professionally when টেল আস as অ্যাবাউট free ইয়োরসেলফ। সো হুম, এই কোশ্চেনটা একটু অন্যভাবে করেছে যে অ্যাজ আ ফ্রেশার হাউ ক্যান আই অ্যান্সার দিস হুম। কোশ্চেন, যেহেতু আমার অলরেডি কোনো জব এক্সপিরিয়েন্স নেই। And another one is 99% of the companies want 2 to 3 years of experience. So as a fresher, should I apply for these jobs or not? এই প্রথমটা আগে বলি। প্রথমটা বলি সেটা হলো যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এখানে যেহেতু আপনার এক্সপেরিয়েন্স নাই, আপনাদের দুইজনের সাথে পার্থক্য হলো ওইটাই, একজনের এক্সপেরিয়েন্স আছে আর একজনের এক্সপেরিয়েন্স নাই। এখন আর সবই কিন্তু আপনাদের আছে। আপনি কথা বলতে পারেন, আপনি জানেন কিভাবে অ্যান্সার দিতে হয়, আপনি লিখতে পারেন, পড়তে পারেন, কাজ করতে পারেন, সবই পারেন, শুধু এক্সপেরিয়েন্সটা নাই। আরেকজনও পড়তে পারে, লিখতে পারে, কথা বলতে পারে, কিন্তু ওনার একটা কাজের অভিজ্ঞতা আছে, এইটুকুই তফাৎ। আপনার সম্পর্কে বলবেন, এই বেশি বলার দরকার নেই। একজন ফ্রেশারে হ্যাঁ আমি একটু করতে পারেন যে আপনি কি পছন্দ করেন, সেইটা। নট লাইক যে আপনি অমুক পারফিউমের ব্র্যান্ড পছন্দ করেন, সেইটা না। আপনি হয়তো বলতে পারেন যে আপনার কাজের সাথে রিলেটেড যেটা। আমি হয়তো আপনি বলতে পারেন যে আমি আমি খুব আমার রাইটিং স্কিলটা খুব ভালো, যেটা আমি দেখেছি যে এই পজিশনে ওয়ান অফ দ্য কোর কম্পিটেন্সি দ্যাট ইউ আর লুকিং ফর। আমি মনে করি যে ওইখানে আমি কন্ট্রিবিউট করতে পারবো আমার রাইটিং স্কিলটা। আমি আমার কলেজ জীবনে, আমার ইউনিভার্সিটি জীবনে আমি লেখালেখি করতাম, এরকম একটা কিছু। সো এইভাবে ইন্ট্রোডাকশনটা দিবেন, রাদার দেন আমি অমুক অমুক ডিস্ট্রিক্টে আমার বসবাস, আমার 4 ভাই 2 বোন ইত্যাদি। এগুলি আপনাকে হেল্প করবে না খুব একটা। আপনার যেগুলি স্কিল এবং আপনার যে নিজের, আপনি যে স্বকীয় একজন, আপনার ইন্ডিপেন্ডেন্টটাকে হাইলাইট করার চেষ্টা করবেন উইথ এ গুড কমিউনিকেশন উইথ কনফিডেন্স। আর সেকেন্ডটাতে আসি, যেটা 1 to 3 years এর এক্সপিরিয়েন্স চাইলে আমি করবো কিনা। এটা ডিপেন্ড করে। এটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে আপনি করতে পারবেন না, কিন্তু সেটা যদি 5 years এর বেশি এক্সপিরিয়েন্স চাই তাহলে না করাটাই বেটার। কিন্তু 1 বছর যেহেতু চেয়েছে, সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় রিক্রুটাররা এটা কনসিডারেশনে নেয় যদি আপনার খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট থাকে, খুব ভালো যদি আপনার রেজাল্ট, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখে যদি তারা ইমপ্রেস হয়, ওইগুলি আপনাকে তখন ওই এক্সপেরিয়েন্সটাকে আপনাকে ঢাকা দিয়ে দিবে আর কি। তো ওইরকম যদি আপনার নিজের জাজমেন্ট খাটাতে পারেন, আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর কি। এবং ওই 1 to 3 year এক্সপেরিয়েন্স যারা আছে তাদের চেয়েও আপনারটা হয়তো বেশি অ্যাট্রাকটিভ হবে ইন দ্যাট কেস, যদি আপনার রেজাল্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং আরো পাবলিকেশন, এই জিনিসগুলো যদি আপনি একটু হাইলাইট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা কুইকলি একটু নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের একজন পার্টিসিপেন্ট কোশ্চেন করেছেন যে which language will be preferable for interview, বাংলা or English? In my mind, mixed language is a standard way to talk to interview. গুড কোশ্চেন। এটা আপনারা স্টেট যদি ওইখানে যদি বাংলায় আপনাকে প্রশ্ন করে আপনি বাংলায় করবেন, ইংলিশে যদি কোশ্চেন করে ইংলিশে করবেন। এখন প্রশ্ন হলো যে বাংলায় অনেক সময় প্রশ্ন করে কিন্তু তারা ডিজার্ভ করে ইংলিশে, আপনি স্টার্ট করবেন বাংলায়। যদি ওনারা বলে যে আই এম এক্সপেক্টিং দ্যাট ইউ অ্যান্সার ইন ইংলিশ, সো আপনি তখন ইংলিশে বলবেন। বাট জেনারেলি বাংলা ইংরেজি করলে যে ল্যাঙ্গুয়েজে তারা কোশ্চেন করছে সেই ল্যাঙ্গুয়েজে আপনার অ্যান্সারটা দেওয়া। ওকে, আর আছে কোশ্চেন? জি ভাইয়া, আমি অনেক। আরেক জি, সো মাচ অফ কোশ্চেনস। আমি আরেকটা কোশ্চেন পেয়েছি একটু ইন্টারেস্টিং, যে সামটাইমস ইন ইন্টারভিউ বোর্ড দে ইনসিস্ট অন গিভিং them a figure for expected salary and ask about our previous roles salary. Then how would tactically answer them? And when they offer an amount which is lower than our previous one, then we should expect the offer or not? ইটস কমপ্লিটলি ইয়োর জাজমেন্ট। এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট আমরা অলরেডি আলাপ করেছি যে আপনি আগে কখনো জব করেন নাই, স্যালারি এক্সপেকটেশন বললে আপনি কি বলবেন সেটা বলা হয়ে গেছে। সেকেন্ড পার্টটা হলো আপনি আগে এক জায়গায় জব করতেন, আমি ধরে নিচ্ছি সেখানে 20,000 পেতেন,
এইখানে যেটা আছে সেখানে তারা হয়তো 15,000 দিবে বা কিছু একটা, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট। সেই ক্ষেত্রে আপনি এটাকে গ্রহণ করবেন কিনা, এইটা আমি আসলে এটা বলাটাই হবে না, এটা কমপ্লিটলি আপনার উপরে। আপনি যদি খুব ফাইন্যান্সিয়াল ফোকাস হন, তাহলে তো আর আপনার এটা নেয়ার কোনো মানে নাই। আপনি যদি এরকম হয় যে ওই যে পজিশনে আপনি যে বেটার অ্যামাউন্টটা পেতেন, বাট এই পজিশনে অ্যামাউন্টটা কম হলেও in terms of the position, in terms of the company brand value, in terms of the scope of the work, সবকিছু ওইটার চেয়ে আপনার ক্যারিয়ারে এইটা অনেক বেশি সুইটেবল, দেন আপনি কম স্যালারিতে জয়েন করতে পারেন। এবং এটা জাস্টিফিকেশন দিবেন। উনি যদি বলে যে ওয়াই ইউ আর টেকিং দিস লো স্যালারি, আপনি বলবেন যে দিজ আর দ্য রিজনস, যে আমার এইটা আমি যে আমার যে ডিজায়ার, সেই ডিজায়ারের সাথে এটা অনেক বেশি, সো দ্যাটস ওয়াই আই এম ইভেন ইটস লোয়ার দ্যান মাই প্রিভিয়াস স্যালারি, সো আই এম হ্যাপি টু অ্যাকসেপ্ট দ্যাট। এইভাবে, বাট ইট কমপ্লিটলি আপ টু ইউ, যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আসলে, কিছু মানুষ আছে যে যারা বেতন দিয়েই মোটিভেটেড থাকে, যে কোথায় বেতন বেশি, এইভাবে তারা খুব সুইচ করে। কিছু আছে যারা টাকার চেয়ে তারা রেসপেক্টটাকে বেশি দেখে। কিছু আছে যারা অর্গানাইজেশন পলিসি ভ্যালু, যা ঠিক আছে আমি মাইক্রোসফটে কাজ করি এক্সাম্পল, আর বলতে হয় না সে কোথায় কাজ করে, মাইক্রোসফট বুঝে নেয় যে তার ব্র্যান্ড ভ্যালু দিয়ে। অনেকে আছে হয়তো মনে করে যে কোথায় কাজ করে বললে একটা, বলার পরেই ওই কোম্পানি সম্পর্কে আবার 2 মিনিট বলতে হয়, এদের ব্যবসা কি, এগুলিতে যাইতে চায় না। সো পিপল, কিছু পিপল আছে যারা ব্র্যান্ড ভ্যালুটাকে দেখে, কিছু আছে যারা বেতন নিয়ে দেখে, কিছু আছে যে যারা স্কোপটা দেখে, ক্যারিয়ার পাথটা দেখে, পরিবেশ পরিস্থিতিটা দেখে, অর্গানাইজেশনের কালচার গুলি দেখে, বিজনেস ভ্যালুটা দেখে। ডিপেন্ডস করে কমপ্লিটলি ওই ইন্ডিভিজুয়ালের উপরে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা লাস্ট আরেকটা কোশ্চেন নিব। হুম। আমি একটা কোশ্চেন পেয়েছি যে মোস্ট অফ দ্য টাইম আই গেট ব্ল্যাঙ্ক in the interview board, so how should I overcome my nervousness? একটু প্র্যাকটিস করবেন বাসায়, নাম্বার ওয়ান। আর যেটা মূল ট্রিকটা হলো যে আপনি যখন ইন্টারভিউতে যাবেন, আপনি ধরে নেবেন যে চাকরিটা যদি না হয় আমার কিছুই হবে না। জাস্ট আপনি প্রিপারেশন নিয়েছেন, আপনি জানেন মনে মনে আছে যে আমার চাকরিটা দরকার, আমি চাই, কিন্তু এরকম একটা ইয়ে থাকবেন নিজের ভিতরে, একটা ইয়ের মধ্যে রাখবেন নিজেকে যে ইটস ওকে, না হলে কি হয়েছে, হয়তো আরেক জায়গায় হবে। কিন্তু ওইটা নিয়ে টেনশন করতে গিয়ে দেখবেন যে আপনি আপনার কনফিডেন্সটা লুজ করে ফেলছেন। আর সামনে যারা আছে বসে থাকবে, তারা তো আর মানুষই তো, তারা, তাই না? আপনার মতে মানুষ, একদিন আপনিও এখানে বসবেন। সো বি কনফিডেন্ট, জাস্ট চিন্তা করবে যে ওনারা কি প্রশ্ন করছে, ওই অ্যান্সার গুলি খালি মাথায় রাখা, আর কোনো কিছু তো আপনার দরকার নেই। একটু প্র্যাকটিস করেন, হয়তো আগের দিন বাসায় দেখলেন, ফ্রেন্ডদের সাথে একটু ইয়ে করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কনফিডেন্স শুধু এখানে না, এভরিওয়্যার, যে কোনো জায়গায়। অনেক জায়গায় দেখবেন যে একই মানুষ, মানে হয়তো একই ফ্যামিলির ভাই, দুই ভাই, একজন খুব কনফিডেন্টলি দেখবেন যে সবকিছু করছে, আরেকজন পারছে না, ডিপেন্ড করে পার্সোনালিটির উপরে। কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে আপনার যদি স্কিল এবং সবকিছু যদি ঠিক থাকে, ভাই আপনি নার্ভাস হবেন কেন? সামনের লোকজন গুলা তো এমন মানুষই তো তারা। Okay, ভাই আমরা নেক্সট একটা লাস্ট কোশ্চেন নিব। সেটা হচ্ছে যে অ্যাজ আ ফ্রেশার আই ওয়ান্ট টু গো ফর আ রিসার্চ প্রফেশন, which skill should I mention in an interview? গুড, এক্সেলেন্ট কোশ্চেন। রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার হতে হবে খুব ভালো অ্যানালাইটিক্যাল স্কিল হতে হবে আপনাকে, রাইটিং স্কিল এক্সিলেন্ট হইতে হবে। যেমন ধরেন কোনো রিসার্চের আর্টিকেল দেখে আপনি যদি বুঝতে হবে, রিসার্চে তো অনেক ধরনের ডেটা থাকে, যে এত পার্সেন্ট হলে এরকম হবে, অত পার্সেন্ট হলে ছিল, আমাদের বাংলাদেশের আগে জনসংখ্যা এত ছিল যে কারণে এটা জিডিপি এরকম, আমি উদাহরণ দিচ্ছি আর কি। হ্যাঁ, তো ওই অ্যানালিটিক্যাল স্কিল গুলো থাকতে হবে, লিঙ্কেজ গুলো, যে আচ্ছা যদি এরকম হয় যে এটা যদি 5% আছে এখন, এটা যদি 7%-এ যায়, তাহলে আমাদের কি হবে, এরকম। সো ওই অ্যানালাইটিক্যাল স্কিল গুলো কুইকলি এটার সাথে লিঙ্ক করানোটা দরকার, এবং রাইটিং স্কিলটা খুব ভালো হইতে হবে আপনাকে, ওই ইয়ে করার জন্য, কোয়ালিটেটিভ রিসার্চের জন্য আর কি, খুব রাইটিং স্কিলটা দরকার। আর রিসার্চে আরো কিছু আছে, কিছু সফটওয়্যার আছে এখন, যে সফটওয়্যার গুলোতে আপনার একটু প্রফিসিয়েন্সি লাগবে, সেটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুই ধরনের রিসার্চ ম্যানেজ করার জন্য সফটওয়্যার আছে এখন, সেগুলো। কিন্তু
সফটওয়্যার যেটা আপনাকে দিতে পারবে না সেটা আপনার কাছে ইনহেরেন্ট আছে, সেটা হলো আপনার অ্যানালিটিক্যাল স্কিল, আপনাকে একটু ফোকাল হওয়া এবং একটার সাথে আরেকটা লিঙ্কেজ করা, আপনার বুদ্ধিটাকে কাজে লাগানো, এবং সেটাকে এস্টাবলিশ করার জন্য খুব গুড ওয়েতে কথা বলা, এগুলো অনেক হেল্প করবে আপনাকে। যত বেশি কিউরিসিটি থাকবে আপনার, ওই কিউরিসিটি আপনাকে হেল্প করবে গুড রিসার্চার হওয়ার জন্য। ভাই আমরা একটু আরেকটা কোশ্চেন নিয়ে নিব। চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি একজন কোশ্চেন করেছেন যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আ রেজিউমে এন্ড আ সিভি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ক্যান ইউ ইউজ প্রফেশনাল টাইটেল বিফোর নেম, ফর এক্সাম্পল যে আমরা ডক্টর ইউজ করি, সো এটা কি করা যাবে কিনা? এখন ডিপেন্ড করে, ধরেন হুমায়ুন আহমেদ পিএইচডি করা ছিল, তাই না? উনি যখন নাটক লিখতো উনি কিন্তু ডক্টর হুমায়ুন আহমেদ লিখতো না। ওনার লজিক, ওনাকে কোশ্চেন করা হয়েছিল, উনি লজিকটা দিয়েছিল আমি তো নাটক পরিচালনা লেখাতে ডক্টরেট করি নাই, আমার ডক্টরেট ডিগ্রি ছিল কেমিস্ট্রিতে। সো আমি যখন ইউনিভার্সিটিতে ক্লাস নেই, বই লিখি ওই রিলেটেড, তখন আমি ডক্টর হুমায়ুন আহমেদ দেখি, কিন্তু এখানে তো আমি ডক্টর না। সো আপনি এইটা ইউজুয়ালি না লেখাটাই বেটার। এখন ধরেন আপনি মেডিকেল থেকে পাশ করেছেন, হ্যাঁ, আপনি একটা ডাক্তারি পরীক্ষার জন্য কোনো একটা জায়গায় হয়তো ডক্টর নিবে তারা, কোনো একটা ইয়েতে হসপিটালে, অবশ্যই আপনি সেখানে ডক্টর লিখবেন, হ্যাঁ, এবং ডক্টর না লিখলেও অসুবিধা নাই, কারণ আপনার এমবিবিএস ডিগ্রিটা আছে। এটা আমাদের দেশে আসলে একটা হয়ে গেছে ইঞ্জিনিয়ার অমুক, আহ এই অমুক এগুলি লেখে। এখন ধরেন ইঞ্জিনিয়ার এক্স ওয়াই জেড, এটা মানুষের নাম হইতে পারে না। ইঞ্জিনিয়ার তো তার একটা, কি বলবো, যে প্রফেশনের একটা তার সাথে লেগে আছে। কিন্তু একজনের নাম তো আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন তো তার জন্মগত ভাবে হয় না, তাই না? তো এটা ডক্টর ওই ওই ধরনের প্রফেশনাল ইয়েগুলোতে আপনারা ইউজ করতে পারেন, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু আপনি ফিনান্সে পরীক্ষা দেওয়ার জন্য যদি ডক্টর লিখে যদি দেন, এটা ভ্যালু অ্যাড করবে না। যেখানে হুমায়ুন আহমেদের যুক্তিটা হয়তো এখানে অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে আর কি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যে ডিফারেন্স বিটুইন সিভি ও এন্ড আচ্ছা, রেজিউমে। সরি সরি সরি, রিজুমে এন্ড সিভি। রিজুমেটা একটু ইয়ে হয় আর কি, এলাবোরেটলি হয়, আর সিভিটা একটু শর্টার ভার্সন, একটু কনসাইজ হয়। আপনারা যেটা ইউজ করতে পারেন এটা এমন ইয়ে, কিন্তু যেটাই করেন এখন এই রিজিউমি এবং সিভির মধ্যে ডিফারেন্স এখন খুব একটা নাই। মানুষ কনসাইজ চলে গেছে, 1 পেজ 2 পেজ 3 পেজ এর মধ্যে চলে আসছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আই থিংক আমাদের পার্টিসিপেন্টসরাও আজকের এই সেশন থেকে অনেক আচ্ছা, কিছু জানতে পারলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নট ইভেন দ্য পার্টিসিপেন্টস, আমি বলবো আমিও আসলে অনেক কিছু শিখেছি। না, সো কাইন্ড অফ রিগার্ডিং ইউ। অনেক কষ্ট করেছেন আপনি এটা অর্গানাইজ করা। না, ইভেন আই এম ভেরি হ্যাপি যে আমি আসলে এই যে ইয়াং যারা আসছে বিভিন্ন প্রফেশনে বিভিন্ন সময়, একেবারেই ইয়াং যারা, তারা তো আসলে জানে না অনেক কিছু। কত ছোট ছোট জিনিস আজকে হয়তো আমরা কভার করেছি, যেগুলো হয়তো তাদের মেমোরিতেই নাই। সেই জিনিসগুলো যদি ওরা যদি একটু জিনিসগুলো একটু নিজেরা, এখন দায়িত্বটা আপনার। আমরা যা বলার বলে দিয়েছি, আমরা যা করার করে দিয়েছি, এখন নিজেকে গ্রো করার জন্য দায়িত্বটা আপনার। এর মধ্যেই দেখবেন সবাই কিন্তু একরকম হবে না, কেউ খুব আউটস্ট্যান্ডিং হয়ে যাবে, কেউ হয়তো মিডিওকার থাকবে, এরকম হবে আর কি। সো ইট অল ডিপেন্ডস অন ইউ। আপনি নিজেকে কিভাবে চিন্তা করছেন এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, নিজেকে কিভাবে সেট করবেন, অল ডিপেন্ডস অন ইউ। অল ইনগ্রেডিয়েন্টস আর হিয়ার। আমাদের জেনারেশনে এত কিছু ছিল না, কিন্তু আপনাদের এখন অনেক কিছু আছে যেটা। অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। আমি আশা করব যে আপনার সেশন থেকে পার্টিসিপেন্টসরা উড টেক অ্যাওয়ে আ লট অফ থিংস। শিওর, থ্যাংক ইউ। ইন্টারভিউ ফেস করতে বা সিভি রাইটিং এ ওদের ফিউচারে অনেক হেল্প হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম এন্ড পেশেন্স। আমাদের সাথে অনেকক্ষণ ধরে একটা লম্বা সেশন নিলেন আপনি, তো ধন্যবাদ। আমরা এই না না, পর্যায়ে গুড, থ্যাংক ইউ, ইটস এ গুড ইনিশিয়েটিভ। সো অল দ্য বেস্ট টু অল অফ দ্য যারা এখানে আছেন। আমাদের তো এই প্রসেসে তো আরো নিশ্চয়ই অনেক অ্যাক্টিভিটি থাকবে। সো এটা নাজাত ভাই, মিনহাজ এবং রাকে এই টিম হয়তো জিনিসটা ম্যানেজ করবে আর কি। সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আমি এইচআর আছি সেভ দ্য চিলড্রেন, হয়তো মাঝে মাঝে কানেকশন থাকবে, নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ হবে কোনো না কোনো পারপাজে এই এই টোটালের প্রজেক্টটাতে আর কি। থ্যাংক ইউ। ভাই আমি একটা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, উনি মেবি আচ্ছা আপনাকেই কোশ্চেন করতে চাচ্ছে হয়তো। আচ্ছা নাসরিন সুলতানা আপা, আপা আচ্ছা। কাইন্ডলি একটু আনমিউট করে আপনার প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম আপু।
ওয়ালাইকুম অ্যাকচুয়ালি আসসালাম। স্যারের কাছে আমার কোশ্চেন ছিল না, যেহেতু স্যারের কোশ্চেন গুলো শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি করতে চাই নাই, আমার কোশ্চেন গুলো নেওয়া হয় নাই, আমি এই জন্য আম, যেহেতু শেষ হয়ে গিয়েছে এই জন্য করতে চাচ্ছি না, আপনার কাছেই ছিল। ওইগুলো কি করব না আপনারটাই করব এখন? না 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 না, আপনি বলেন, ফ্রি টাইম আছে আমার, আপনি এখন করতে পারেন। আসলে ওই আমি কোশ্চেন গুলো এখানে করে রেখেছি, আমি নোট ডাউন করে নিই, তো এই জন্য এই মুহূর্তে যেটা মাথায় আসতেছে যে লাস্ট আমার একটা কোশ্চেন ইন্টারভিউ ছিল হলো ইয়োলোতে, মেনশন করা উচিত ছিল না, করে ফেলেছি, যাই হোক। তো ওনারা হলো, আমি কয়েকটা ইন্টারভিউতে এরকম পেয়েছি যে ফ্যামিলি সম্পর্কে একটু জিজ্ঞেস করে, দেন কে কি করছে এটা সম্পর্কে জিজ্ঞেস করে, আহ দেন আমার মনে হয় ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে, আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ইন্টারভিউ দিলে, আমি ফ্রেশার থেকে ইন্টারভিউ দিলে ইন্টারভিউটা মোটামুটি আমার কল আসে বা আমার চাকরিটা হয়ে যায়। এই পর্যন্ত 6-7টা জব করা হয়ে গেছে, আমি স্টুডেন্ট যদিও। বাট এই কোশ্চেন গুলো করার পরে দেন আমার লাস্ট জবের যে এক্সপিরিয়েন্সটা ছিল, কেন জব চলে গিয়েছে, দেন সবগুলো তাকে আমি ফ্রেশলি বলার পরে, সত্যি সত্যি বলার পরে দেখলাম যে আমার জবটা হলো না। আমি খুব এক্সপেক্টেড ছিলাম যে তার, মানে আমার ইন্টারভিউ খুব ভালো ছিল, মানে উনি খুব জেন্টলি আমাকে কোশ্চেন করছিল, আমি খুব জেন্টলি অ্যান্সার করছিলাম, হায়ার অথরিটি ছিল। হুম, আমি খুব, মানে আমি দেন ভাবলাম আসলে কি আমি সত্যি সত্যি বলে কি ভুলটা করলাম, আমার কোশ্চেন ছিল এটা কেন কি হলো, আমি বুঝিনি আসলে, এটা কি আচ্ছা। করা উচিত হবে না নেক্সট থেকে? না, আপনার কোশ্চেনটা হলো যে আপনি এত ভালো ইন্টারভিউ দেওয়ার পরও আপনার জবটা হয় নাই, এবং আর এই কোশ্চেন গুলা আসলে কিভাবে ডিল করা যায় আর কি, কোন এটা একদম কোশ্চেন, পার্সোনাল কোশ্চেন করে হয়তো তারা আমাকে জাজ করে যে কি আপনার কোশ্চেন ফ্যামিলি করছিল? মেম্বার, আচ্ছা আপনার ফ্যামিলি মেম্বাররা কি করছে, তারা কোন কোন পজিশনে আছেন, বাবা আছে আচ্ছা কিনা, এসব কোশ্চেন করছে, পার্সোনাল কোশ্চেন করে হয়তো বা আমাকে জাজ করছে অ্যাজ এ আচ্ছা গার্ল, এটা, আই থিঙ্ক সো। আচ্ছা আমি জানি না, ইয়েলো যদি আমি ধরে রাখি, যেহেতু নামটা বলেছেন তাই আমি বলছি, ইয়েলো যদি ধরে রাখি তার মানে ওই যে ফ্যাশন হাউস যেটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ একটা ওকে, বিগ হ্যাঁ বুঝতে ইন্ডাস্ট্রি পারছি, বলা যায়। ঠিক আছে, ওকে। এমন হতে পারে যে ওই ওই পজিশনের যে রিকোয়ারমেন্ট, আমি একটা একটা করে দিচ্ছি। আপনার নাম্বার ওয়ান হলো আপনার কেন এখানে হয় না, আপনি ডিসহার্টেড হয়ে গেছেন, আপনি আউটস্ট্যান্ডিং পরীক্ষা দিয়েছেন। না, আমি এরকম কোশ্চেন পেয়েছি, অন্যান্য না না গুলো না, পেয়েছি কোশ্চেনের সেটা আমার ব্যাপারে মনে পরে নেই। আসি, কোশ্চেনের ব্যাপারে পরে আসি। তার আগে আপনি এটা কখনো ভাবার কোনো কারণ নাই যে আপনি যত ভালোই দেন, যে এই ইন্টারভিউতে আপনার উইন করার মতো। আপনি জানেন না যে আপনি কাদের সাথে কম্পিট করছেন। আপনার চেয়েও আউটস্ট্যান্ডিং পারফর্মার থাকতে পারে যে ইন্টারভিউতে উইন করেছে। এটা গুলো একটা, আপনার এক্সপেকটেশনটা থাকা ভালো, কিন্তু না হলে আবার হওয়ার কথা না যে আমি একমাত্র আছিলাম যে খুব ভালো ইন্টারভিউ দিয়েছি। সেকেন্ড পয়েন্টে আসি, আপনাকে হয়তো যে পার্সোনাল কোশ্চেনটা জিজ্ঞেস করেছে সেইটার ভিত্তিতে যে আপনার জবটা হয় নাই, সেটা ভাবারও কারণ নাই। ওই পজিশনের হয়তো কিছু ডিমান্ড থাকতে পারে, আমি জানি না কোন পজিশন। ধরেন যারা আউটলেটে যারা অ্যাটেন্ডেন্ট থাকে, যারা, আমরা যখন একটা আউটলেটে যাই, গিয়ে দেখি যে স্যার এটা আপনার মিডিয়াম লাগবে, এটা এক্সেল লাগবে, এনে দিচ্ছে, তারা দেখাচ্ছে আমাদেরকে, করছে। এখন ওইখানটাতে তারা যে ধরনের গ্রুপ অফ পিপল গুলাকে সার্চ করে, এই জন্য হয়তো তারা ওইটা জেনে নেয় আর কি, যে আসলে আহ, ওই ধরনের পজিশন গুলো এমন হতে পারে। ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, কারো ছোট করছি না, কাউকে বড় করছি না, কিচ্ছু না। ধরেন যে ছেলে বা মেয়েটা বাবা একজন সেক্রেটারি, অথবা আর্মির কোনো একজন বড় অফিসার, বা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টের খুব বড় একজন অফিসার, ওনার ছেলে মেয়েরা কিন্তু এই আউটলেটে এই ধরনের পজিশনে কাজ নাও করতে পারে। হ্যাঁ, তো ওনারা হয়তো এই জিনিসগুলো দেখতে পারে কিছুটা, কিন্তু আপনার পার্সোনাল কোশ্চেনটা যাতে ওই রকম বিগার পর্যায়ে না যায়, ডিপ পর্যায়ে না যায়, সেইটা খেয়াল রাখা আর কি। কিন্তু এগুলা কিছু কিছু জিনিস জিজ্ঞেস করে অনেক সময়, যদি ওই পজিশনের কাজের সাথে এটা ডিমান্ড করে, তাহলে কিন্তু তারও একটা লিমিট আছে, উইথ অল রেসপেক্ট টু ইউ। কিন্তু আমি নাসরিন, শিওর না যে তারা কোন আঙ্গিক থেকে নিয়েছে, সেটা আমি জানি না। কিন্তু আপনার কোনো ভাবার কারণ নাই যে এই সবের উপরে বেস করে যে আপনার হয় নাই, সেটা না। আপনার একটু ভাবতে হবে যে এক্সপেকটেশন থাকা ভালো, কিন্তু না হলে যাতে আমি আবার না হয়ে যায়। ডেফিনেটলি ইউ আর কম্পিটিং উইথ দ্য অল আদার গুড কোয়ালিটি পিপল। থ্যাংক ইউ স্যার, কনফিউশন দূর করার জন্য। ইটস ওকে, থ্যাংক ইউ টু, গুড কোশ্চেন, কারণ আপনার একটা কনফিউশন ছিল আর কি।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাসরিন সুলতানা আপা, আই থিঙ্ক আপনি আপনার অ্যান্সারও পেয়ে গেছেন। আমি আরো অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। আমরা আমাদের সেশনের একদম এন্ডে একটা কিউএ সেশন রেখেছি, তো সেখানে আমরা আপনাদের বাকি কোশ্চেন অ্যান্সার গুলো নিব।